2026-এর এসইও, এর আগে 24-25 আরও আগের এসইও আছে, বাট 2026-এর এসইও একটু ডিফারেন্ট টাইপের হবে। শুধুমাত্র সার্চ ইঞ্জিনের পাশাপাশি এখন শুধুমাত্র সার্চ ইঞ্জিনই এই ট্রাফিকগুলো ডমিনেট করবে না, এআই মডেলগুলো অনেকাংশে ডমিনেট করা শুরু করেছে। গুগলের এআই ওভারভিউতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 0 ক্লিকেই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং। হ্যাঁ, আমরা 10 ব্লু লিঙ্কের নিচে যে পাচ্ছি, বাট আগে কিন্তু আমরা সেই প্রিসাইজ যে অ্যান্সারটা আমরা চাচ্ছি সেটাই কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে নিচে যাওয়ার কি দরকার? 10টা লিঙ্কে আমরা কেন ক্লিক করব? আর উপরে এআই ওভারভিউ অথবা যে কোনো এআই মডেল, সেটা চ্যাটজিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, গ্রক, যেটাই হোক না কেন, সেখানে আমরা যে রেজাল্টটা পেয়ে যাচ্ছি সেটা কিভাবে আসছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যদি কোনো কোশ্চেন আমাদের থাকে, তাহলে সাধারণ রিডাররা বা ইউজাররা যে কোনো জিপিটিতে সার্চ করে সেটা অ্যান্সারটা নিয়ে নিচ্ছে। এখন আর তারা অনেক বড় রিকমেন্ডেশন বা এরকম কোনো পেজে ঢুকতে চাচ্ছেন না এবং সেটা পড়ে অ্যান্সারটা নিতে চাচ্ছেন না। ঠিকই তো, যেখানে ছোট্ট একটা কথায় অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি, এক লাইনে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাহলে কেন আমি একটা বড় আর্টিকেল পড়তে যাব? এটা খুবই স্বাভাবিক। তো এটা কিভাবে হলো, এসজিই বা এআই ওভারভিউটা কিভাবে আসছে, চ্যাটজিপিটিতে কিভাবে আমাদের ব্র্যান্ড মেনশন করছে, কিভাবে আমাদের নাম প্রকাশ করছে, কিভাবে আমাদেরকে রেফার করছে, রিকমেন্ড করছে, কেন করবে, তো সব কিছুর অ্যান্সার আজ একটা ক্লাসে আমরা দিতে যাচ্ছি, ওয়ান পেজ এসইও। তো ওয়েলকাম গাইজ, আজ আমরা ফ্রি কমপ্লিট এসইও কোর্স বাই তাজ এর 25তম ক্লাস এবং ওয়ান পেজ এসইও কোর্স ইন ওয়ান ক্লাসে আমরা পুরাটাই দেখিয়ে দিব। 24তম ক্লাস পর্যন্ত আমরা বিভিন্ন যারা ছোট ছোট টপিকে দেখতে চেয়েছেন বা অল্প অল্প করে শিখতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু 24টা ক্লাস অলরেডি নিয়েছি। প্রতিটা টপিকের উপরে আমরা আলাদা আলাদা ক্লাস নিয়েছি, যেন কেউ দেখাচ্ছে কারণ ধৈর্য থাকছে না, একবারে কেউ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস কেউ দেখতে চাচ্ছে না, সেক্ষেত্রে ছোট ছোট করে টেনে টেনে অথবা নিজের ইচ্ছা মতো যতটুকু দরকার ততটুকু দেখে সে সেরে নিল। বাট আজকের ক্লাসটা একেবারে পুরা ওয়ান পেজ এসইওটা আমরা কাভার করব। এখানে আমি বিশেষ করে নজরে রাখবো এইও, জিইও, এলএলএমও, এই জিনিসগুলোর মাধ্যমে যেন ওয়ান পেজ এসইওটা আমরা করতে পারি এবং যে কোনো সার্চ ইঞ্জিন, সেটা গুগল হোক, বিং হোক, ডাকডাকগো হোক, ইয়াহু হোক, এবং এআই মডেল যেটা আগেই বলছি চ্যাটজিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, গ্রক বা মেটার, যেটাই হোক না কেন, আমরা আমাদের ব্র্যান্ড নেম এবং বিজনেস অথবা সার্ভিসটা যেন আমাদেরকে রেফার করে, তো সেই অনুযায়ী আমরা ওয়ান পেজটা করব। তো চলুন প্রথম থেকে দেখা যাক। আর আমি তো বলেছি আমি তাজ, ওয়েলকাম টু ডিজিটাল ব্রেন, এবং চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা দেখুন, আমরা আজ এই গুগলের পেজ এই শিটটা আমরা ফলো করব। এখানে কিছু টপিক আমি লিখে রেখেছি, এটা গ্রাজুয়ালি আমরা যাব। আচ্ছা, প্রথমে আজ আমি যে জিনিসটা কাভার করব, ওয়ান পেজ এসইও আপনি যখন যাবেন তার আগে বলে নিই, ওয়ান পেজ এসইও আপনি যখন করবেন তখন তো আর্টিকেল লিখবেন, তারপরে পাবলিশ করার সময় কিছু কিছু ক্রাইটেরিয়া আপনাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, সেগুলো তো করবই। বাট আমি এই টোটাল ওয়ান পেজ এসইওকে 6টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি, এর মধ্যে আছে প্রাইমারি কিওয়ার্ড, এলএসএ কিওয়ার্ডস, সার্চ ইনটেন্ট, এই তিনটা আমি দেখাবো। দ্বিতীয়টা হচ্ছে টাইটেল, ইউআরএল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। এটার মধ্যে আছে এসইও টাইটেল, স্ল্যাগ বা ইউআরএল এবং মেটা ডেসক্রিপশনটা এটা আছে। তৃতীয় যে ক্যাটাগরিটা আমি করেছি সেটা হলো কন্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফরম্যাটিং। তো এইটার মধ্যে যেগুলো আছে দেখতে পাচ্ছেন H1 to H6 পর্যন্ত, তারপরে বুলেট পয়েন্টস, লিস্ট থাকবে, তারপরে টেবল থাকবে, প্রাইমারি কিওয়ার্ড থাকবে, এনিওয়েজ ওইগুলো আমি দেখিয়ে দেবো ইন ডিটেল যখন দেখাচ্ছি। 4 নম্বরে মিডিয়া অপটিমাইজেশন থাকবে। মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে ইমেজ এবং ওয়াল টেক্সট থাকবে। ইমেজটা অপটিমাইজ, আমি কিন্তু আবারও বলছি প্রতিটা
টপিকের উপরে কিন্তু আমার আলাদা ক্লাস আছে। আপনি যদি এই ক্লাসে যদি আমি খুব ডিটেইল না বলতে পারি তাহলে কিন্তু ওই ক্লাসগুলো আপনি দেখে আসবেন, তাহলে ওই ক্লাসে কিন্তু ইন ডিটেল এবং ইন ডেপথ আলোচনা করা আছে। আচ্ছা, ইমেজ কম্প্রেশন এবং এগুলো আমি বলেছি, ভিডিওর কথা আমরা, এগুলো সবই মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে আসবে। 5 নম্বর হচ্ছে লিঙ্কিং স্ট্র্যাটেজি, আমরা কিভাবে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কগুলো করব, ইন্টারনাল লিঙ্কিংগুলো করব, এবং ক্রেডিবল সোর্স লিঙ্কগুলো কিভাবে আমরা অ্যাড করব সেগুলো দেখিয়ে দেব। আর 6 নম্বর হচ্ছে অ্যাডভান্সড এসইও এলিমেন্টস, অর্থাৎ 6 নম্বরের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই গুরুত্বপূর্ণ। এখানে আসলে যে বিষয়গুলো আলোচনা করা হবে প্রতিটা বিষয় কিন্তু 200+ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়বে, এবং এইগুলো একেবারে কিছু কিছু আছে সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টরের সঙ্গে ইনভলভড। সুতরাং এখানে কোনোটাকে আমি কম বা কোনোটাকে বেশি বলতে পারছি না। এনিওয়েজ, এর পরেও যেগুলো 6টা ক্যাটাগরি 6টা সেকশনে ভাগ করার পরেও আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে হচ্ছে মানে এইগুলো আপনি দেখতে পাচ্ছেন, শর্ট প্যারাগ্রাফস, বোর্ড এবং আইটালিক, কি ফ্রেজেস এবং কোটস, এইগুলো আমি দেখিয়ে দিব। এবং পাবলিশের পরে কি করতে হবে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে আর এখানে আরেকটু গুরুত্বপূর্ণ, আমরা যখন পাবলিশ করব তখন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, এবং এই বিষয়গুলো আমরা একটা একটা করে টিক মার্ক দেবো। যখন আমাদের একটা শেষ হবে একটা টিক মার্ক, 2টা শেষ হলে 2টা টিক মার্ক, এইভাবে আমরা দিতে দিতে যাব। এইভাবে আমি সাজিয়েছি। যাই হোক, এই ফুল 1 পেজ এসইও কোর্স ইন 1 ক্লাসের মধ্যে আমরা মোটামুটি 1 পেজটা শেষ করে ফেলবো। এখন চলুন একেবারে ন্যাচারালি আপনি একটা পোস্ট পাবলিশ করতে যাবেন। মনে করুন এটা আপনার অ্যাফিলিয়েট হোক, অ্যাডসেন্স হোক, সেটা কোনো ব্যাপার না। আপনি একটা পোস্ট পাবলিশ করবেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ থেকে তো শুরু করতে হবে, তাই না? তো আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ সেটা আমি কি একটা দেখি। ওকে, কিওয়ার্ড রিসার্চের কেমন টপিক নেওয়া যায়, ব্লুটুথ স্পিকারটা আমরা নিই। এখানে আমি ব্লুটুথ স্পিকার, তো প্রথমে আমি কি করব, ব্লুটুথ স্পিকারটা নিয়ে আমি লিখব। তাহলে চলুন আমি প্রথমেই যেটা করব, আচ্ছা আমি যেটা করব আপনাদের জন্য এখানে একটা ছোট্ট একটা আমি যেভাবে করি তার একটা সিম্পল স্যাম্পল দিয়ে রেখেছি, কারণ পরবর্তীতে আপনাদের হয়তো কাজে লাগলেও লাগতে পারে আমি যে স্টাইলে করি। তবে কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ আমি মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস করিয়েছি, আপনি ভিডিওগুলি দেখতে পারেন। আর হচ্ছে এখানে আমি প্রাইমারি কিওয়ার্ডসটা ধরবো। প্রাইমারি কিওয়ার্ডসটা ধরে প্রাইমারি কিওয়ার্ডসটা কি, প্রাইমারি কিওয়ার্ডসটা হচ্ছে আমার এটাকে নিয়েই আমি যদি চ্যাট জিপিটিতে যাই, আমরা চ্যাট জিপিটিতে আসলাম, আমাদের মেইন কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড হচ্ছে ব্লুটুথ স্পিকার। তাহলে আমরা লিখব ব্লুটুথ স্পিকার। ওকে, আমরা তাহলে কি করব, এটাকে আমি লিখব যে give me some potential keywords, informational keywords on Bluetooth speaker. It must be low competitive yet it high volume suggest me please, suggest me. ওকে, দেখা যাক আমরা ব্লুটুথ স্পিকার নিয়ে একটা যদি ইনফরমেশনাল আর্টিকেল লিখি তাহলে কেমন ধরনের আমাদের সাজেস্ট করে। এখানে দিয়েছে ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, ব্লুটুথ স্পিকার সাউন্ড কোয়ালিটি এক্সপ্লেইনড, ওয়ার্ডস মিনিং, ব্লুটুথ স্পিকার ব্যাটারি লাইফ কম্প্যারিজন, অনেকগুলো দিয়েছে।
আচ্ছা, স্নেকি কোড কম্পারিজন স্টাইল ইনফরমেশনাল কিওয়ার্ড, ওকে না আমি ভার্সাস নিয়ে এখন লিখতেছি না, প্রবলেম বেসড নিয়ে লিখতেছি না, যা অনেক সিস্টেম দিয়েছে। তো ক্লাস্টার দিস কিওয়ার্ড, আচ্ছা আমি কিন্তু এগুলো কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের মধ্যে নিয়ে যেতে পারি, কারণ যেহেতু আমি ব্লুটুথ স্পিকার নিয়ে লিখছি এবং আমাকে সিনোনিমাস বা এলএসআই কিওয়ার্ড, যেটা আমি পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি, তো সেটা কিন্তু আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিতে পারি। তার আগে দেখে নিই। আচ্ছা, ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, আমি এটা নিয়ে প্রথমে দেখি, গুগলে সার্চ দিই। এখানে কিন্তু পোর্টেবল স্পিকার ফর স্মল রুম, ব্লুটুথ স্পিকার ফর স্মল অ্যাপার্টমেন্ট, বেস্ট ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম। আচ্ছা, আমি ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম এটা দেখি, তাহলে কারা আছে একেবারে উপরে, কারা আছে তাদেরকে বিট করতে পারবো কিনা। দেখুন, প্রথমে আছে দারাজ, এখানে পোর্টেবল স্পিকার প্রাইসেস, এটা হলো টেকল্যান্ড বিডি। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, আমার যদি টার্গেট থাকে ইউএসএ, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ভিপিএন অন করে নিতে হবে। তাহলে কিন্তু এই দেখুন, বাংলাদেশি আমাদের ভিপিএন অন করে নিতে হবে, ইউএসএ। ওকে, দেখি ভিপিএন অন করে নিই। ওকে, এখন যদি আমরা আবার সার্চ দিই, এখন দেখুন আমাদের কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যখন আমাদের যে দেশের কিওয়ার্ডকে টার্গেট করব, যে দেশের কাস্টমারকে বা ইউজারকে টার্গেট করব, সেই দেশের ভিপিএন আমাদের ইউজ করে নিতে হবে, তাহলে টার্গেটিংটা খুব দারুণ হবে। দেখুন, আগে কি আসতেছিল, বাংলাদেশ বেসড আসতেছিল, এখন কিন্তু বাংলাদেশ আর্টিংস, হিউজ জায়ান্ট, 3,628, 4 কোটি ভিজিটর পার মান্থ। অ্যামাজনের কথা নাই বললাম, রেডিটের কথা নাই বললাম। দ্যাট মিনস এখানে এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা লিখতে যাই, তাহলে একেবারে খুব বিপদ হয়ে যাবে, আমরা এই কিওয়ার্ড নিয়ে লিখব না। তাহলে এখন এখানে আরও ডান পাশে বাম পাশে আমাদের অনেক কিছু দিয়ে এখানে আসতেছে, বা এখানে গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে বেস্ট ব্লুটুথ স্পিকার সাউন্ড কোয়ালিটি। দেখি আমরা এটা নিয়ে লিখি, এটা দেখি। না, এখানে কিন্তু ইউটিউব আসতেছে, রেডিট আসতেছে, স্টারটেক আসতেছে, তারপর আর্টিংস আসতেছে, আবার এখানে তো এআই ওভারভিউ আছেই। তো নিচেও দেখুন, এখানে অনেকগুলো আমাদের সাজেস্ট করছে পোর্টেবল ব্লুটুথ স্পিকার কম্প্যারিজন। তো আমরা আপাতত কম্প্যারিজন যাচ্ছি না, আমি কিওয়ার্ড রিসার্চটা মানে কীভাবে করি এটা আমি দেখিয়েছি, তারপরেও আবার দেখাচ্ছি যেন আপনারা এই ক্লাসেই। আচ্ছা, বেস্ট ওয়্যারলেস আউটডোর স্পিকার্স, যদি এটা নিয়ে দেখি কেমন হয়। আর্টিংস আউটডোর স্পিকার, এটা 6 লক্ষ 7 লক্ষ ভিজিটর, এখানে আবার ইউটিউবের আছে, সুতরাং জায়ান্ট আছে, আবার রেডিট আছে। সুতরাং এই কিওয়ার্ডের আশা আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের অন্য কোনো কিওয়ার্ড নিতে হবে। যাই হোক, আমি যেহেতু এটা জাস্ট একটা ভিডিও পারপাসে দেখাচ্ছি, এখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনারা সবাই জানেন, কিওয়ার্ড রিসার্চ করতে হলে ইনডেপথ পোটেনশিয়াল কিওয়ার্ড খুঁজে পেতে হলে আমি হয়তো এইচরেফ বা এসিএম রাশ থেকে দেখাতে পারতাম, বাট সেখানেও কিন্তু আমি ওটা টোটালি ট্রাস্ট করি না। আপনি দেখবেন যেটা এসিএম রাশে 0 ভলিউম, সেটাও যদি আপনি পিক করেন, সেটা গুগলে এসে দেখবেন জায়ান্ট এইরকম জায়ান্ট সামনে এসে থাকবে। সুতরাং সেটাও আপনি পিক করতে পারবেন না, আপনাকে এমন একটা কিওয়ার্ড পিক করতে হবে যেন জায়ান্ট না থাকে, অথচ আপনি আপনার যারা কম্পিটিটর থাকবে, দেখা যাচ্ছে 10,000 20,000 তাদের সাইটে এখন ট্রাফিক আসতেছে, তাদেরকে আপনি টপকাতে পারবেন, বা তাদের স্ট্র্যাটেজিটা দেখতে পারবেন, তাদের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন, যে আসলে তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, সেই সমস্ত সব কিছু দেখেই তারপরে কিন্তু আপনার ডিসিশন নিতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনি পিক করবেন। তো আমি আসলে এই কিওয়ার্ড, আপনি জানেন টেক রিলেটেড যে কোনো কিওয়ার্ড নিয়েই অত্যন্ত টাফ। সুতরাং এখন যদি আমি কিওয়ার্ড রিসার্চ ও ইনডেপথ কিওয়ার্ড রিসার্চ করতে যাই, আর আগে যেহেতু আমি করি নাই, মানে আগে যেহেতু মানে এটার পারপাস আমি করে রাখি নাই, একেবারে নতুন প্রথমে এসেই করতেছি এখানে। সুতরাং আমার এই কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমি মোটামুটি শুরু করি। আচ্ছা, চ্যাট জিপিটি যেটা আমাদেরকে দিয়েছি সেখান থেকে একটা নিয়ে শুরু করি, জাস্ট আমি প্রসেসগুলো দেখাচ্ছি। কিওয়ার্ড রিসার্চ কিন্তু আপনাকেই করতে হবে, সে পোটেনশিয়াল কিওয়ার্ডটা। আমি এই কিওয়ার্ডটা নিয়ে আপাতত শুরু করলাম। আচ্ছা এটা নিয়ে শুরু করলাম, তবে এখানে আর একটা জিনিস করতে পারি আমরা, দেখি কোরাতে যে আমরা একটু দেখতে পারি যে
আচ্ছা, আমি ভিপিএনটা অফ করে দিই, তা নাহলে সাইট স্লো হয়ে যাচ্ছে। ভিপিএনটা আমি অফ করে দিচ্ছি, এখন দ্রুত আসবে। ওকে, তো কোরাতে এসে আমরা যদি এমন সার্চ দিই তাহলেও কিন্তু এমন আমরা অনেক কিছুই পাবো। কোরাতে কীভাবে সার্চ দিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন, রেডিটে কীভাবে সার্চ দিতে হয় এটাও আপনারা খুব ভালোভাবে জানেন। এখন আমি ওটা লিখে সময় নষ্ট করতেছি না, জাস্ট একটু বার্ডস আই ভিউ দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আপনার হুইচ ব্লুটুথ স্পিকার ইজ ফর আই স্মল রুম বাজেট অ্যান্ড এক্সপেন্সিভ, এই ধরনের কোশ্চেন যখন থাকবে, আবার এখানে আপনার অনেক ধরনের কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা পোটেনশিয়াল। এটার পরেও আপনার সার্চ দিতে হবে, ফিল্টারিং করতে হবে, পোটেনশিয়ালিটি যাচাই করতে হবে, সব কিছু মিলে আপনি কিওয়ার্ডটা নিলেন। আচ্ছা, এভাবে কোরা, মিডিয়াম এবং রেডিট থেকে দেখবেন, গুগল থেকে হেল্প নেবেন, তারপরে ম্যানুয়ালি যাচাই করার পরে আপনি কিওয়ার্ডটা পিক করলেন। তো মনে করুন এটা যদিও ভালো কোনো কিওয়ার্ড না, মানে আমরা র্যাঙ্ক করতে পারবো না, একেবারে নিউজ সাইট হিসাবে র্যাঙ্ক করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এইটা মনে করুন একটা পোটেনশিয়াল কিওয়ার্ড আপাতত, মানে ধরে নিন এটা কিন্তু আসলে পোটেনশিয়াল না, আমি বলে দিচ্ছি। তো ঠিক আছে, আমরা এটা নিয়ে করবো। এখন মনে করুন যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেছে, এখন চ্যাটজিপিটিকে আমরা কি বলবো যে এটা বলতে পারি এটাই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমি চ্যাটজিপিটির এখানে আচ্ছা, এখানে আমি একটা লিখে রেখেছিলাম, দেখুন আমি এই প্রম্পটটাই দিব এখন, যে এটাই হচ্ছে প্রম্পট। আমি জাস্ট নিজের মতো করে একটা লিখে রেখেছি। ওকে, দেখুন মানে আমি এটা এমনভাবে তৈরি করতেছি যে আমি চ্যাটজিপিটিকে দিয়েই আমি একটা প্রম্পট তৈরি করে নিচ্ছি, চ্যাটজিপিটিকে দিয়েই প্রম্পট তৈরি করে নিচ্ছি, যেন পরবর্তীতে এটা খুব পারফেক্টলি একটা প্রম্পট, যে প্রম্পট ইঞ্জিনিয়ার না করতে পারলে তো আসলে ভালো আউটপুট আসবে না। সুতরাং আমরা চ্যাটজিপিটিকে নিয়েই একটা প্রম্পট তৈরি করে নিচ্ছি। সেটা কিভাবে, অলরেডি দিয়েছি, দেখা যাক। ওকে ওকে, তাহলে আমাদের এটা একটা প্রম্পট দিল। এটা হলো আমাদের প্রম্পট। তো এটা যদি প্রম্পট হয়, আমি জাস্ট এর সঙ্গে আরেকটু অ্যাড করে দেব, ইউজ দ্য সিড কিওয়ার্ড ওয়ান্স ইন দ্য intro and another in the conclusion. Besides, use some LSI keywords in tag 2 and 3. Now write the article based on the given prompt.
আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমি যে প্রম্পটটা দিয়েছি এটা কিন্তু আমি কখনোই কোনো একটা আর্টিকেল লিখতে হলে শুধুমাত্র একটা প্রম্পট ইউজ করে আমি কখনো আর্টিকেল জেনারেট করি না। এখানে আমি কয়েকটা প্যারা আমি নিজের হাতে লিখি, একেবারে হিউম্যান টাচ বলতে আমি শুধুমাত্র এখানে কিছু বাদ দিলাম, এখানে কিছু ইনক্লুড করলাম এমন না। আমি এই প্যারার সাথে সাথে একটা প্যারাগ্রাফের সাথে সাথে আরেকটা প্যারার সাথে আমি নিজের মতো করে আমি প্রম্পট নিজের মতো করে হাতে লিখে সেগুলো কিন্তু আমি একেবারে হিউম্যানাইজ করি। শুধুমাত্র আমি যে কোনো জিপিটির উপরে নির্ভর করে আমি কন্টেন্ট পাবলিশ করি না। এখানে দ্রুত দেখাতে হচ্ছে এবং সেই সময়টাই নাই, হয়তো 1 ঘন্টার বেশি হয়ে যেতে পারে বা 1.5 ঘন্টা হতে পারে। ধৈর্য থাকাটাও অনেক টাফ। এর জন্য আমি যত দ্রুত সম্ভব একটু দেখিয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আমার এটার পাশাপাশি আরও ভালো কোনো সাজেশন থাকে আমাকে জানাবেন, আমিও শিখে রাখবো, আমরা সবাই মিলে শিখব। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, এটা এইভাবে দিয়েছে, কিন্তু এটা আমার যে খুব বেশি পছন্দ হয়েছে সেটা না। তবে এটা আমার দেওয়া উচিত ছিল দিস article should be at least 800 words. ওকে, আচ্ছা, আমরা এখানে কিন্তু বলেছি যে এলএসএ কিওয়ার্ডটা আমরা ইউজ করব। আমাদের প্রথম টাইটেল ট্যাগটা আমরা ইউজ করেছি, টাইটেল ট্যাগটা আমরা নিয়েছি, যে টাইটেল ট্যাগটার নাম কি, যে ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম। তো এটা আমাদের একটা এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আর যেটা এটাকে যেহেতু আমরা মেইন কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড বা একেবারে টাইটেল হিসেবে ধরেছি, এটাই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড হিসাবে থাকবে। তো টাইটেল ট্যাগটা আমরা এখানে ফিক্স করলাম। আর এটার সঙ্গে আমরা টাইটেল ট্যাগটা হবে একেবারে ফার্স্টে যে ট্যাগটা থাকবে, অর্থাৎ এখানে যেমন আমরা সার্চ দিয়েছি, টাইটেলে যেটা আছে, প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে টাইটেল ট্যাগ। যেমন দ্য 7 বেস্ট আউটডোর স্পিকার্স অফ 2026, এটা কিন্তু টাইটেল ট্যাগ। সো আমরা এটাকে আপাতত টাইটেল ট্যাগ হিসাবে ইউজ করব। এর আশেপাশে হয়তো কিছু লিখে দিতে পারি, সেটা পরে দেখা যাবে, বাট এটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। আচ্ছা, তো এটা হলো, এটার সাথে সাথে যেহেতু আর্টিকেলটা জেনারেট করছি, তো দ্রুত জেনারেট করার ফলে যেমন হচ্ছে খুব তেমনই আমরা এটা দিয়ে দিব, কারণ আমাদের ওয়ান পেজ এসইওর ভিতরে চলে যেতে হবে। এখন দেখা যাক কনক্লুশন, আমরা এটা কপি করে নিই। কপি করলেও হবে না ইনফ্যাক্ট। আচ্ছা, আমরা এটা কপি করব এবং আমরা একটা সাইটে চলে যাব, যে কোনো সাইটে। এখানে চলে আসলাম, আমরা এটা পেস্ট করে দিই। ওকে, পেস্ট করলাম। আমরা টাইটেলটা দেব, এটা টাইটেল হচ্ছে ব্লুটুথ স্পিকার। এগুলো আমাদের সবই ওকে, ব্লুটুথ স্পিকার ফর এ স্মল রুম। এখানে আমরা দিতে পারি প্রিসাইজ অ্যান্সার্স 2026। তো আমরা এটা দিয়ে দিতে পারলাম। এইটুকু আমাদের এনগেজিং এবং এটা সিটিআর বাড়িয়ে দিবে, যে প্রিসাইজ অ্যান্সার। তার মানে যারা ব্লুটুথ স্পিকার স্মল রুমের জন্য ব্লুটুথ স্পিকার খুঁজতেছে, তাদের জন্য তারা কিছু অ্যান্সার খুঁজতেছে, সেই অ্যান্সারগুলো
হয়তো আমাদের টাইটেল দেখে মনে হতে পারে যে অ্যান্সারগুলো সে এখানে পাবে, সুতরাং সে এখানে ক্লিক করবে। আচ্ছা, তো আমরা যেমনভাবে বলেছিলাম যে ফার্স্ট ইন্ট্রোডাকশানে কিন্তু তারা আমাদের এই সিট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, সে প্রথমে ইউজ করছে, এখানে যে কোনো জায়গায় ইউজ করলেই হলো। এরপরে আন্ডারস্ট্যান্ডিং স্মল রুম, দেখুন আসলে আমি অনেস্টলি এভাবে না, আমি প্রথমে একটা মানে কি স্ট্রাকচার দাঁড় করিয়ে নিই যে আসলে প্রথমে কি হবে, ইন্ট্রোর পরে কোনটা হবে, তারপরে কি হবে, আমি কম্পিটিটর অ্যানালাইসিস করি, রিসার্চ করি, তারপরে আমি একটা টেবল দাঁড় করাই, সেই টেবল অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি আগাই। কিন্তু এখানে ডাইরেক্টলি যেহেতু জেনারিক ওয়েতে জিপিটি দিয়ে আমি করছি, সুতরাং মানে আমি আর্টিকেলটা তো এইভাবে কেউ করবেন না, আমি রেকমেন্ড করব না এভাবে আর্টিকেল কেউ লিখবেন না, কারণ এটা আমি যেভাবে লিখি তার একটা মানে কি বলবো খুব বাজে একটা পর্যায়ে, এটা মানে এর চেয়ে ভালোভাবে লেখা উচিত, অনেক ভালোভাবে লেখা উচিত আর্টিকেল। কিন্তু এভাবে যেহেতু কম্পিটিটর এত বেশি এবং তারা আমাদের তুলনায় এত বেশি আপডেটেড এবং ইনফরমেশানগুলো প্রোভাইড করে যে আমাদের এইভাবে কন্টেন্ট দিলে শুধুমাত্র দিয়েই যেতে হবে, কিন্তু আমরা কখনো মানে এটা কখনো ইফেক্টিভ হবে না। সুতরাং আমি আবারও বলছি যে আপনারা আর্টিকেল লেখার জন্য আমি আলাদা আরেকটা ক্লাস মানে অন্য ক্লাসে আমি মানে আর্টিকেল সম্পর্কে, শুধুমাত্র আর্টিকেল কিভাবে লিখি সেটা নিয়েই আমি করব। তাহলে পুরো ওয়ান পেজ এসইওর মধ্যে যদি এটা আমি করতে যাই তাহলে আমি আসলে অনেক সময় ব্যয় করে ফেলেছি। তো আমি আসলে মেইন ওয়ান পেজ এসইওর ভিতরে ঢুকে যাই। কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, আর্টিকেল লেখা, এইগুলোর পরে দেখা যাচ্ছে আমি যখন পাবলিশ করব তখন কি কি স্ট্রাকচারগুলো ফলো করব, কোন কোন বিষয়ের উপরে আমাদের নজর দিতে হবে, এই জিনিসগুলো আসলে মেইনলি আমি দেখাতে চাচ্ছিলাম, তো এখন দেখাচ্ছি। তো চলুন, আপাতত মনে করেন এটা একটা পারফেক্ট আর্টিকেল, মনে করে নিন, আপনি তো পারফেক্ট আর্টিকেল লিখেই নেবেন, তো এটাই মনে করেন একটা পারফেক্ট আর্টিকেল। তো আমরা এটা পাবলিশ করব, আমাদের কোন কোন বিষয়ের উপরে নজর দিতে হবে, আর এইও জিইও যদি তাদেরকে আপনার স্যাটিসফাই করতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো ম্যান্ডেটরি। আপনাকে টাইটেল ট্যাগ তো ডাইরেক্ট আপনার আর্টিকেল র্যাঙ্ক হওয়ার জন্য ডাইরেক্ট এটা ভূমিকা রাখবে, মেটা ডেসক্রিপশানও তাই, ইমেজ অপটিমাইজেশনও তাই, ওয়ার্ড টেক্সটও তাই, টেবলও তাই, বুলেট পয়েন্টসও তাই আপনার কিন্তু ভূমিকা রাখবে। এআই মডেলগুলোর কাছে কিন্তু এগুলো খুবই দরকার। এফএকিউ সেকশনটা খুবই জরুরি, ক্রেডিবল সোর্স লিঙ্ক, এটা তো ইইএটি ক্রিয়েট করে, সুতরাং এটা তো থাকতেই হবে, প্রতিটাই থাকতে হবে। ইউআর স্ট্রাকচারটা অপটিমাইজ করতে হবে, স্কিমা মার্কআপ দিতে হবে, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, কোর ওয়েব ভাইটালটা আমাদের চেক করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হয়েছে কিনা সেটা দেখতে হবে, অথর দেখতে হবে, ক্যানোনিক্যাল ট্যাক্স দেখতে হবে, এগুলো প্রতিটা বিষয়ে আমাদের কিন্তু নজর রাখতে হবে এবং দেখতে হবে। আচ্ছা, তো চলুন আমরা আসলে ঠিকঠাক করেছি এবং কত দূর করতে পারলাম এটা বাদ, এখানে আমরা যেখানে লিখছিলাম, ওকে, আমি এখানে ইউজ করেছি র্যাঙ্ক ম্যাথও তাদের নিজস্ব একটা অ্যালগরিদমের মাধ্যমে এখানে স্কোরিং সিস্টেম করেছে। তো দেখি আমাদের র্যাঙ্ক ম্যাথ আমাদের কত দূর নিয়ে যায় এবং আমরা কি করতে পারি। ওকে, ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, এটা আন্ডারস্ট্যান্ডিং স্মল রুম অ্যাকুস্টিক্স, এখানে কম্পারিজন টেবল, কি ফিচার্স দ্যাট ম্যাটার্স ইন স্মল রুম। আচ্ছা, why small rooms need different speakers, okay, ideal what range for small rooms, সবই H2 কোর্সে বেস্ট সাউন্ড প্রোফাইল ফর কম্প্যাক্ট স্পেসেস, স্পিকার সাইজ and placement consideration, common mistakes people make when choosing speakers, Bluetooth speaker versus other audio options for small rooms, এপিকিউ সেকশন দিয়েছে। আচ্ছা, এখানে আমি একটা সেকশন তৈরি করতে চাচ্ছিলাম যে ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম। ওকে, আমি চ্যাট জিপিটিকে দিয়েই একটা ব্লুটুথ স্পিকার, ওকে, আমি লিখে নিব ক্রিয়েট পেজ টু ট্যাগ
with the seed keyword, create a paragraph. Create a paragraph using h2 tag, secure where it source best. Okay, best placement right after intro. Okay, h2. Okay, intro পরে যদি আমরা এটা বসিয়ে দিই, আচ্ছা এটা আমি h2 করব। ব্লু স্পিকার ফর স্মল রুম, আন্ডারস্ট্যান্ডিং এটাকে আমি ওকে থাক, সমস্যা নেই। কম্পারিজন টেবল আমি এটাকে h3 করব, এটাকে আমি h3 করব। আইডিয়াল ওয়াট h3 করলেই হচ্ছে। না, এটা টুই থাক। ওকে, বেস্ট সাউন্ড প্রোফাইল ফর কম্প্যাক্ট স্পেসেস, কমন মিস্টেক্স। ওকে, এটাকে আমরা 3 করে দিই। কমন মিস্টেক্স, ব্লুটুথ স্পিকার ভার্সেস আদার অডিও অপশনস। ওকে, 3 করে দিই। FAQ সেকশন, এটা 2 আছে। এবার ওখানে যেহেতু H2 এবং 3 আমরা ইউজ করেছি, এইগুলো আমরা FAQ সেকশনটা কিন্তু আমরা ইউজ করব, যেহেতু র্যাঙ্ক ম্যাথ ইউজ করছি, FAQ বাই র্যাঙ্ক ম্যাথ আমরা এটা ইউজ করব। এটা কিন্তু স্কিমা, সুতরাং আমরা এটা কিভাবে ইউজ করব, আমি এটা সময় লাগছে, এটা কিন্তু স্কিমা। ওকে, আরেকটা আছে। ওকে, আমি এই প্যারাগুলো এইভাবে ডিলিট করতে হবে। এটা ডিলিট করব। এটা ডিলিট করব। সাপির আসো। সাপির সাউন্ড করো না বাবা, আমি ভিডিও করছি। ওকে, আর ক্রেডিবল সোর্স এখানে আছে। আমরা কিন্তু এখানে কিন্তু আমরা মানে FAQ স্কিমাটা ইউজ করেছি, এটা র্যাঙ্ক ম্যাথের স্কিমাটা। সো এটা আমরা পরবর্তীতে যখন দেখব তখন দেখা যাবে কেমন হয়েছে। কনক্লুশন আমি এখানে লিখব,
ফাইনাল ওয়ার্ডস আমি লিখছি। তো এখানেও কিন্তু আমি বলেছিলাম যে কনক্লুশনে আমাদের সিট কিওয়ার্ডটা যেন একটা থাকে, এখানে রেখে দিয়েছে। ওকে, তো চলুন দেখা যাক আমাদের কি অবস্থা। আমরা এখানে সিট কিওয়ার্ডটা দিয়ে দিই। সিট কিওয়ার্ডটা কোথায়? ওকে, এখানে ব্লুটুথ ফোকাসড কিওয়ার্ড দিয়েছি। দেখি এখানে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল এ আমাদের ফাউন্ড পাবে। আমরা এখানে পারমালিঙ্কটা, যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ডটা এটা কিন্তু আমরা পারমালিঙ্ক, দ্যাট মিনস ইউআরএলটা অপটিমাইজ করছি। এখানে আমরা 2026 বা এমন কোনো কিছু কিন্তু আমরা দেয়নি। আচ্ছা চলুন আমরা একটা ওকে ক্রিয়েট meta description on the under 145 characters এখন এগুলো কিন্তু নিজের হাতে লিখবেন আপনারা। মেটা ডেসক্রিপশনগুলো নিজের হাতে লিখবেন। আপনারা যে আর্টিকেলটা লিখবেন সেই আর্টিকেলের উপর বেসিস করে খুবই এন্টারেস্টিং এবং মানে ক্লিক কোড দিয়ে মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। তো এখন সময়ের অভাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে বেশি হয়ে যাচ্ছে 148। ওকে, এখানে আমাদের এটা দিতে হতো। ওকে, এখানে দেখি এখানে কি লিখব? Insert the main keyword in the meta. দেখি, আমি বলবো যে এখানে টোটালি কিন্তু আপনার ওটা ফলো করার দরকার নাই। যে এখানে বলতেছে যে মেটা ডেসক্রিপশনের মধ্যে মেইন কিওয়ার্ডটা দিতে হবে, এগুলো আসলে দরকার না। আমাদের দিতে হবে মেইন জিস্ট জিনিসটা, যে জিনিসটা দেখলে কোনো ইউজার ক্লিক করবে। আমাদের কিন্তু র্যাঙ্ক ম্যাথ বা ইওস্টেচিওর অ্যালগোরিদম ফলো করার দরকার নেই। আমরা একেবারে ন্যাচারাল ওয়েতে যাব। সুতরাং এখানে আপনি নিজের মতো করে লিখবেন ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম গাইড কাভারিং রিয়েল অর ব্লা 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 ব্লা। ওকে, তো আপাতত এটা হলো। দেখি আমাদের এখানে আর কী চাচ্ছে, যে কন্টেন্ট এখানে অ্যাডিশনালকে ইমেজ দরকার, ডেন্সিটি দরকার না, লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এগুলো আমরা আস্তে আস্তে দিব। রিডেবিলিটি সমস্যা নেই। আর কন্টেন্ট ইউ আর নট ইউজিং উইচ ওকে ইমেজ আর ভিডিও। আমরা কিন্তু এখানে একটা ইমেজ ইউজ করব এবং ভিডিও ইউজ করব। তো চলুন, তো আমরা যখন ব্লুটুথ স্পিকার ফর স্মল রুমটা দেব ইউটিউবে, নিজেরা তৈরি করলে ভালো হয়। নিজেদের ইউটিউব চ্যানেলে যদি এটা থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাও গ্রো হলো, আবার আপনি যেটা তৈরি করবেন সেটাও কিন্তু ভালো হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম, JBL দেওয়া এখানে টপ 5 ব্লুটুথ স্পিকার্স। আচ্ছা, আমরা এটাই দিলাম। এটার একটা এটা তাহলে দেখি ইউআরএল কপি করি, কপি ভিডিও ইউআরএল। আমরা এটা দেব না, আমরা যদি এটা দেখি আসে কিনা। আচ্ছা, আমরা ডাইরেক্টলি ইউআরএলটা পেস্ট করে দিব, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এই যে চলতেছে
সুতরাং সমস্যা নেই। আর আমরা ইমেজ দিব। আমাদের এটা কি ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, ব্লুটুথ স্পিকার। এখন দেখি আমরা ব্লুটুথ স্পিকার আমরা এগুলো ব্লুটুথ স্পিকার বা যেগুলো আমাদের যদি পছন্দ হয়, অথবা আমরা আচ্ছা JBL এটা আমরা ইউজ করি। আচ্ছা আমি মেইনলি যখন ইউজ করি তখন কিন্তু ফটোশপ দিয়ে আলাদা করি এবং ইমেজগুলো আলাদা করে নিই, একেবারে সম্পূর্ণ ইউনিক করে নিই আমি যখন ইউজ করি। তো ওকে, তো এইগুলোই আমি মনে করি যে ইনাফ, যত দ্রুত দেখানো যায়। আপনারা তো নিজেদের মতো ইউনিক ইমেজ তৈরি করে নেবেনই, এখন জাস্ট একটা কিছু মানে দেখিয়ে দিই আপাতত, জেনেও আপনি বুঝতে পারেন। ওকে, তো আমরা যে কোনো একটা ইমেজ, এটা আমি কিন্তু এই ইমেজটা যদি ইউজ করতাম তাহলে 16:9 এটা ইউজ করতাম। দেখি কত বাই কত, 6000 বাই 3300, 2 মেগাবাইট। আচ্ছা আমি কি করি, আমি কিন্তু ফটোশপ দিয়ে আবার কাজটা করে নিই। এখন ফটোশপ দিয়ে আমি কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি, জাস্ট 2টা ভিডিও আগেই আমি দেখিয়েছি, 2-3টা ভিডিও আগে। আপনি কিন্তু এটা দেখে নেবেন। আমি যদি এটা দেখাতে যাই আবার অনেক, আচ্ছা চলুন আমি ইউজুয়ালি ইমেজগুলো ডাইমেনশন দিই 1280 বাই 720। তাই না? আমি কিন্তু এখন এটাকে কম্প্রেস করব আর একটু, কারণ ইমেজ যদি বড় হয় তাহলে কোনোভাবে পেজ লোড ঠিক থাকবে না। পেজ লোড ঠিক না থাকলে বাউন্স রেট বেড়ে যাবে, বাউন্স রেট বেড়ে গেলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কেউ নেবে না। তো ইমেজের দিকে আমাদের, আচ্ছা এবার 3টা ডাউনলোড হলো। এই যে প্রতিটা 1 হয়ে গেছে, যেহেতু ডুপ্লিকেট হলে 1 হয়ে যায় কপি। ওকে, তো সমস্যা নেই, আমরা 3টা পেয়ে গেলাম। এখন আমরা এই 3টা কতটুকু হয়ে গেল, প্রপার্টিস হয়েছে 90 কিলোবাইট, সেই 2 মেগাবাইট থেকে 90, 74 এবং 72 এরকম 2-3 মেগাবাইট থেকে আমরা এতটুকু কমাতে, আমরা যদি 970 বাই 600 নিতাম তাহলে কিন্তু 50 বা 53 কিলোবাইটের মধ্যে চলে আসতো। যাই হোক, আমরা এটা নিয়েছি, সমস্যা নেই। এখন দেখি আমাদের কিন্তু একটা ইমেজ, আমরা ব্লুটুথ স্পিকার ফর এ স্মল ইমেজ, এখানে কিন্তু আমরা একটা ইমেজ ইউজ করতে পারি। এখানে কিন্তু ইমেজ লিখতে হবে। এখানে যেহেতু আমরা সিঙ্গেল ইমেজ ইউজ করছি, এখানে আপলোড করব। ওকে,
আপলোড ফাইলস। আচ্ছা, আমরা ইমেজের ওয়াল টেক্সট লিখতে হবে, ব্লু কালার JBL ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, black color BLS black color JBL Bluetooth speaker for small room is kept on the table. ওকে, এটা আমরা ওয়াল টেক্সটটা আমরা রেখে দিলাম, ওয়াল টেক্সটটা আমরা লিখে দিলাম। এখন এটা হয়ে গেল। এক জায়গায় আমরা ইউজ করলাম ওয়াই স্মল রুমস নিড ডিফারেন্ট স্পিকার্স, আইডিয়াল ওয়াট রেঞ্জ স্মল রুমস। এখানে আমাদের একটা আছে কমন মিস্টেকস ব্লুটুথ স্পিকার ভার্সাস আদার্স। আমরা আমি যখন করি তখন মেইনলি আমি এই ইমেজের সঙ্গে তাল রেখে তেমন ধরনের আমি নিজের হাতে লিখি। এই পয়েন্টগুলো বা এই যে পয়েন্টগুলো আমি লিখেছি এগুলো কিন্তু নিজের হাতে আমি লিখি, অর্থাৎ কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, ইভেন পিপল কোনটা আস্ক করছে, সেই সমস্ত জিনিসগুলো আমি নিজের হাতে এখানে কিন্তু লিখি। তো এখানে আমি লিখে নেই আপাতত জেনারেট করে নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে ইমেজটা দিচ্ছি, কারণ প্রতিটা এই যে টাইটেলের সঙ্গে ইমেজটা অত্যন্ত যায় যেন আন্দাজে দিয়ে দিলে কিন্তু হবে না। সুতরাং প্রতিটা টাইটেলের সঙ্গে ইমেজটা যেন হাইলি রেলেভেন্ট হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা, এই ইমেজটা দিয়ে দিচ্ছি অথবা এইটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার JBL ব্লুটুথ স্পিকার হোল্ডিং ভার্টিক্যালি খেয়ালি। ওকে, এবার আমাদের কিন্তু এখানে একটা ফিচার্ড ইমেজ দিতে হবে, ফিচার্ড ইমেজটা কোথায়? এই যে ইউ সেট ফিচার্ড ইমেজ, আমাদের ফিচার্ড ইমেজটা দিতেই হবে। ফিচার্ড ইমেজটা আমরা কোনটা দিব? এটা দিই, তাই না? এটা ফিচার্ড ইমেজটা আমরা এটা দিই, এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ। ওকে, ঠিক আছে, ফিচার ইমেজটা হলো, এখানে ফিচার ইমেজটা অ্যাড করা হলো। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা ক্যাটাগরি কিন্তু দিতে হবে, যে আমরা এটাতে কোন ক্যাটাগরির মাধ্যমে ফেলবো। আমাদের এখানে যেহেতু আমরা ক্যাটাগরি এখানে লিখে নেই, তাহলে জেনারেল গাইড বা হাউ টু, যেহেতু না এটা হাউ টু না, জেনারেল গাইড বেসডও না, জেনারেল গাইডের মধ্যে আমরা এটা ফেলবো। তারপরে এবার দেখি যে আমাদের আর কি কি চাই। এখানে অ্যাডিশনাল আর কি কি চাই, কিওয়ার্ড ডেনসিটি দরকার নেই। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এখানে আপনাদের জন্য আমি বলে রাখতে পারি, কেউ লিঙ্ক হুইসপার নামক একটা প্লাগইন আছে, সেটা ইউজ করতে পারে, বাট আমি ওটা রিকমেন্ড করি না, কারণ ওখানে যখন লিঙ্ক হুইসপার দিয়ে আপনার অনেক প্রিমিয়ামটা ইউজ না করে অনেক সময় আজে বাজে লিঙ্ক দিয়ে চলে আসে। সুতরাং আপনার সাইটে যাবেন, আপনার সাইটে যাওয়ার পরে আপনার যদি এমন ধরনের স্পিকার টাইপের কোনো কিছু থাকে,
তাহলে সেটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। স্পিকার দিয়ে যদি আপনার, যেমন এখানে কয়েকটা আপনার সাইট আছে হাউ টু চার্জ ব্লুটুথ স্পিকার সম্পর্কে আপনার তো একটা পোস্ট আছে, মানে আমার তো একটা পোস্ট আছেই। বোস স্পিকার, সিলিং স্পিকার, অনেকগুলো স্পিকার নিয়ে আমার তাহলে আমি দিতে পারবো, ইজিলি দিতে পারবো যে হাউ টু চার্জ ব্লুটুথ স্পিকার উইদাউট চার্জার, এটা আমরা দিতে পারবো। যেমন এখানে এমনভাবে লিখতে পারে যে you can know more about how to charge without a charger। কিন্তু এভাবে দিলে হবে না, এটা কিন্তু খুবই বাজে একটা প্র্যাকটিস। আপনাকে দিতে হবে এটা ম্যাচ করে কোথায়, তার মানে আমরা চার্জার রিলেটেড কোনো কিছু বলবো, সেখানে যে আমরা এটাকে এমনভাবে ইনসার্ট করব যেন এটা খুবই ম্যাচিং হয়। কিন্তু এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনার যখন এরকম ধরনের ইভেন আপনি যখন কন্টেন্ট লিখবেন, তখন আপনার এইগুলো কোনো একটা পেজে বা কোনো একটা গুগল শিটে তুলে রাখতে হবে, যেন আপনি যখন আর্টিকেলগুলো লিখবেন, ম্যানুয়ালি লিখবেন, আপনি তো চ্যাট জিপিটির উপরে দিলে হবে না, চ্যাট জিপিটি দিয়েও লিখিয়ে নিতে পারবেন, বাট আপনি যখন ম্যানুয়ালি লিখবেন তখন আপনার মনে থাকতে হবে যে এরপরে আমি এই লিঙ্কটা ইউজ করব, ওই লিঙ্কটা ইউজ করব। যদি আমি মনে করি বেস্ট ব্লুটুথ স্পিকার ফর মোটরসাইকেল, তো মোটরসাইকেল নিয়ে যখন আমি লিখবো, বা এর ভিতরে যদি কোথাও আমি মোটরসাইকেল ঢুকাতে পারি বা কোনো ভেহিকেল ঢুকাতে পারি, এরকম ধরনের কোনো কার মোটরসাইকেল ঢুকাতে পারি, তখন কিন্তু আমি ওইটা দিতে পারবো। দ্যাট মিনস আমাকে বুঝতে হবে যে কোথায় কোন কী মানে লিঙ্কটা আমি ইনসার্ট করতে যাব, যেখানে সেখানে যেমন তেমনভাবে শুধুমাত্র এখানে দেখানোর জন্য, যে 80 দেখানোর জন্য বা 70 দেখানোর জন্য কিন্তু আমরা দিব না। আমাদের এক্স্যাক্টলি বুঝতে হবে যে যেখানে যে লিঙ্কটা দিলে কোনো ইউজার সেই লিঙ্কের ভিতর থেকে সেটা তার কাজে লাগতে পারে বা সেটা উপকারে আসতে পারে, বেনিফিট পেতে পারে, সেখানে আমরা দিব। এখানে আন্দাজে একটা দিয়ে দিলাম যেন আমাদের স্কোর বেড়ে গেলে, এটা কখনোই ঠিক না, এটা কিন্তু খুব ম্যাল প্র্যাকটিস। সুতরাং আমরা এই ম্যাল প্র্যাকটিসগুলো করব না, আমরা চেষ্টা করব যে যেটার সঙ্গে যেমন আছে। তাহলে এখানে আপনি এমন করে নিতে পারতেন যে কোনো একটা প্যারাগ্রাফে আপনি মোটরসাইকেল বা ভেহিকেল রিলেটেড আপনি যেহেতু ইনসার্ট করবেন, ভেহিকেল রিলেটেড আপনি একটা, আচ্ছা আমি করি দেখি এখানে হাউ টু চার্জ ব্লুটুথ স্পিকার উইদাউট চার্জার। তাহলে আমি যেহেতু এটা ইনসার্ট করতে চাই, তাহলে আমি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে যে আই ওয়ান্ট টু ইনসার্ট আ লিঙ্ক ওয়ান, make a para for it so that it matches, and where can I insert it? ওকে, দেখা যাক কোথায় আমাকে রিকমেন্ড করে প্যারাগ্রাফ। ওকে, সুন্দরভাবে চার্জিং হ্যাবিটস directly affect how a Bluetooth speaker performs over time, especially okay, and knowing how to এটা কোথায় best place to insert is after the speaker size and placement, after the speaker size and placement। তাহলে দেখি এটা আমরা যদি ওখানে দিই after the speaker size and placement, দেখি কোথায় সেটা আচ্ছা এখানে দেওয়া যেতে পারে, তাই না, এখানে দেওয়া যেতে পারে। তো এটাকে আমরা লিঙ্ক করব, এটাকে আমরা লিঙ্ক করব প্যারাগ্রাফের মধ্যে। এইভাবে লিঙ্ক করলে খুবই ভালো। এটাকে আমি সব সময় ওপেন নিউ ট্যাব করে দিই, এটা আমার কাছে ভালো লাগে, দেখতেও হয়। আচ্ছা ঠিক তেমনি আমি যদি এটা, কিন্তু তাহলে হবে না চার্জার, তবে এখানে আমি একটা দিতে পারি ইউ ক্যান, আচ্ছা আমি কি দিয়েছি এখানে উইদাউট চার্জার, হাউ টু কানেক্ট ভয়েস স্পিকার। আমি যদি এটাও কোনো জায়গায় করতে পারি, তাহলে where can I insert this link,
আমি কিন্তু এভাবে করি না, আমি যেহেতু নিজে কন্টেন্ট লিখি এবং আমার যদি 5টা লিঙ্ক ইনসার্ট করতে চাই তাহলে আমি বুঝতে পারি যে কোথায় এই লিঙ্কটা ইনসার্ট করবে, সেই অনুযায়ী নিজে নিজে ওই অংশটুকু লিখি। দেখাচ্ছে আমি 2/3 চ্যাট জিপিটিতে লিখলাম, 1/3 আমি নিজের হাতে লিখলাম, সেই অংশটুকু আমি কোথায় ইনবাউন্ড লিঙ্কগুলো দিব, আমার পেজের অন্যান্য পেজের লিঙ্কগুলো দেবো, সেগুলো কিন্তু আমি নিজের হাতে লিখি এবং নিজে নিজে ওখানে ইনসার্ট করি। চ্যাট জিপিটি দিয়ে এখন দেখাচ্ছি যে আপনাদের হয়তো উপকারে লাগতে পারে, যাদের সময় খুবই কম তারা এইভাবে ইনসার্ট করতে পারেন, কিন্তু একেবারে বেমানানভাবে যেখানে সেখানে যেমন তেমনভাবে লিখে দিলেই কিন্তু হবে না, বা যেমন তেমনভাবে সেখানে দিয়ে দিলেই হবে না। ইভেন অনেকে রিড মোর লিখে 5-6টা লিঙ্ক দিয়ে, হ্যাঁ সেটা ভালো যে রিড মোর একেবারে শেষে যে দিয়ে দিলেন সেটা কোনো সমস্যা না। তো এখানে যদি আমরা দিয়ে হাউ টু, আচ্ছা যাই হোক, আমরা এখানে একেবারে শেষে যে যদি আপনি ইউ ক্যান রিড মোর অ্যাবাউট, এখানে দেখুন হাউ টু কানেক্ট স্পিকার্স টু টিভি উইথ দ্য রিসিভার্স, এখানে অনেক ধরনের হাউ টু কানেক্ট স্পিকার্স টু ইউর টিভি। তার মানে আমি হাউ টু কানেক্ট, এখানে কানেকশন নিয়ে যখন আমি কোনো একটা প্যারা করবো সেখানে কিন্তু আমি একটা বা দুইটা, ইউ গট মাই পয়েন্ট রাইট, যে আমি কানেকশন নিয়ে যখন এই আর্টিকেলের মধ্যে কানেকশন নিয়ে কোনো একটা প্যারা লিখবো তখন আমি একটা বা দুইটা এবং তার নিচে রিড মোর লিখে আরও 2-3টা লিঙ্ক আমি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমি বোঝাতে পেরেছি। তো লিঙ্কটা আমি এখানে আমি শেষের দিকে এখন আপাতত একেবারে কম্পারিজন, এখানে কম্পারিজন তো কোনো না, দেখি কম্পারিজন আছে, ব্লুটুথ কম্পারিজন, মোটরসাইকেল, হাউ টু কানেক্ট স্পিকার টু স্মার্টফোন, এগুলো কিন্তু কানেকশন যখন আমি দিব তখন স্পিকার নিয়ে এখানে আমি লিখতে পারি যে এখনও পর্যন্ত এগুলো 2026 করা হয়নি, আপডেট করা হয়নি। এনিওয়েজ, তো আমি এখানে আপাতত দিচ্ছি ইউ ক্যান রিড মোর অ্যাবাউট, ওকে। এখানে আমরা দিতে পারি একটা, এটা এখানে আমরা দিতে পারি ওপেন নিউ ট্যাব করতে পারি, এখানে আর একটা দিয়ে দিতে পারি আমরা বেস্ট স্পিকার, এখানে ওকে। এখানে 2026 আমার আপডেট করতে হবে, এখন আপডেট করার সময় আসলে ফুল টাইম জব করে করাটা খুবই টাফ, এগুলো করছি ফুল টাইম জব করে। সো আচ্ছা, তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনাদের। আচ্ছা, এখানে কিছু টেকনিক আমি ইনবাউন্ড লিঙ্ক অর্থাৎ আপনার ইন্টারনাল লিঙ্কিং সম্পর্কে এখানে আমি টেকনিক বলে দিচ্ছি, যেগুলো আমি ইউজুয়ালি ফলো করি ম্যাক্সিমাম সময়ে। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারার মধ্যে অবশ্যই খুব ভাইটাল এবং মানি কিওয়ার্ডের কোনো একটা লিঙ্ক রাখতে হবে। আপনি হাব এবং আমব্রেলা থিওরি যদি ইউজ করেন, এটা হলো আমব্রেলা যে মেইন একটা আর্টিকেল থাকবে এবং তার চারপাশে যে শিকগুলো থাকে সেগুলো হাবের মতো, তাই না? তো এইগুলো আপনার অন্যান্য আর্টিকেল থাকবে, সেটা ইনফরমেশনাল হতে পারে বা যে কোনো ট্রানজ্যাকশনাল হতে পারে, বাট আপনার মেইন যে একটা মানি কি আর্টিকেল থাকবে সেই আর্টিকেলটা এই প্রথম 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর প্যারাগ্রাফ, ফার্স্ট 1 2 3 প্যারাগ্রাফের মধ্যে আপনাকে ইনসার্ট করতে হবে, তাহলে অ্যাটলিস্ট সেখান থেকে আপনার যে কোনো রিডার বা ইউজার ক্লিক করার সম্ভাবনা আসে। আর তাছাড়া এখানে আপনার এমন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্যারাগ্রাফ তিনটা এমন হতে হবে যে প্যারাগ্রাফে আপনার কোনো গুরুত্বপূর্ণ এবং ক্লিক দিয়ে কোনো একটা আর্টিকেলের লিঙ্ক আপনি দিতে পারবেন, যেন সেখান থেকে অন্য পেজে সে যেতে পারে। এইভাবে যদি যাই তাহলে কিন্তু আমরা অন্য পেজেও গেল এবং সেই পেজ থেকে আবার এইভাবে আরেকটা পাঠাতে হবে। এইভাবে পাঠাতে আপনার লিঙ্কগুলো এত সুন্দরভাবে ইনসার্ট করতে হবে, এটা কিন্তু একটা আর্ট। এই আর্টটা যদি ভালোভাবে করা যায়, আপনি দেখবেন কিছু কিছু জায়গায় যদি আপনি যান তাহলে মানে কিছু কিছু কম্পিটিটরদের এমন সুন্দরভাবে তারা লিঙ্কিং করে। তো এইভাবে আর্ট যদি করেন তাহলে ভিতর থেকে কিন্তু 7 সেকেন্ড 5 সেকেন্ড বা 3 সেকেন্ডে বাউন্স রেট হয়ে রিডার বেরিয়ে আসবে না। তারা কিন্তু ওখানে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট ইভেন তার যদি প্রয়োজন হয় তাহলে ঘন্টার পরে ঘন্টাও কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, সুতরাং আমাদের ইন্টারনাল লিঙ্কিংগুলো এইভাবে করতে হবে। প্রথম দিকে আমাদের একটা ইন্টারনাল, আচ্ছা এখানে জাস্ট ডেমো হিসাবে আমি প্রথম দিকে কোনো একটা ইন্টারনাল লিঙ্ক আমি করে দিচ্ছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। তো এটা প্রথমটা এটাই দিয়ে দিই যে বেস্ট মোটর, এটা কিন্তু ওর সঙ্গে শ্যুট করতেছে না, বাট আমি প্রথমে যে কোনো একটা দিচ্ছি আর কি, রিড মোর, এটা
কিন্তু এটা প্যারাগ্রাফের মধ্যে দিলে ভালো হয়। এটা রিড মোড এভাবে খুব মানে এটা খুব বেশি স্ট্যান্ডার্ড না। কিছু কিছু সময় দিতে পারেন যে ভ্যারিয়েশন ক্রিয়েট করার জন্য, বাট এইরকম লিঙ্ক মানে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে সুন্দরভাবে কোনো একটা কিওয়ার্ডের মধ্যে ভালোভাবে সেটাকে তৈরি করাটা খুব একটা স্ট্যান্ডার্ড এবং সুন্দর একটা প্রসেস, মেথডটা আপনারা ফলো করতে পারেন। যাই হোক, এভাবে আমাদের যেতে হবে। এখন দেখি আমাদের এখানে আর কি চাচ্ছে। ইন্টারনাল লিঙ্ক তো আমরা দিয়েছি। আউটবাউন্ড লিঙ্ক সম্পর্কে আমাদের দিতে হবে কিছু আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ এখান থেকে যেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে পারে তেমন ধরনের আউটবাউন্ড লিঙ্ক আমরা কাকে দিতে পারি। খুব স্টারটেক, এটা তো বাংলাদেশি, আমরা বাংলাদেশি স্টেকল্যান্ড বাংলাদেশি আমরা আসলে আর্টিংকে দিতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, কপি লিঙ্ক অ্যাড্রেস রেডিটকে দিব। আচ্ছা, দিয়ে আসে দেখি। আমি এটা এমবেড হলো কেন? আর্টিংস ইউআরএলটা কপি করব, রেডিটের ইউআরএলটা কপি করব। ওকে, আচ্ছা, আর্টিংস নিউ ট্যাব ওপেন করে দিলাম। আর একটা যদি এখানে না দিই তাহলে আমি ইউজ করব ওকে রেডিটের, এটা আমি দিতে পারি রেডিটের, এটা রেডিট। ওকে, লার্ন মোর ফ্রম রেডিট, ইউ ক্যান লার্ন মোর ফ্রম রেডিট। ওকে, এখানে রেডিটের লিঙ্কটা আমরা কপি করে দিলাম। ওকে, তো দেখি আমাদের কাছে আর কি চাই। মোটামুটি কিওয়ার্ড ডেন্সিটি আমাদের দরকার নেই, ন্যাচারালি যতটুকু দরকার। এখানে রিডেবিলিটি, টাইটেল রেঞ্জ, পাওয়ার ওয়ার্ড এখন আমাদের যেটা আছে সেটাই আপাতত, পাওয়ার ওয়ার্ড দিচ্ছি না। তো এই হলো অবস্থা আমাদের, কিন্তু ইউআরএলটা এমন আসবে, ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম, আমাদের ইউআরএলটা কিন্তু এমন আসবে। আমাদের দেখুন এখানে প্রিসাইজ অ্যান্সার্স 2026 এমন কিন্তু কোনো কিছু আসে না, একেবারে ক্লিন আমাদের এইটা আসছে। তো অন পেজ এসইওটা আপনারা দেখছেন। এরপরে আচ্ছা, আমরা একটু দেখি এটা কেমন আসে। এটা ড্রাফট রিভিউ দেখি। আচ্ছা, আমাদের এমন আসতেছে, আপনি দেখুন। আচ্ছা, এখানে একটু ফাঁকা রাখতে হবে, দ্যাট মিন্স এখানে একটু ফাঁকা রাখতে হবে, তাই তো। এখানে স্পেসার ইউজ করি আমরা, স্পেসার আমরা কত পার্সেন্ট, এখানে 25% রাখি, 25 পিক্সেল রাখি। আচ্ছা, আর একটা ইমেজ ইউজ করছি, তাহলে এখানেও একটা লাগবে, এখানেও স্পেসার ইউজ করি, স্পেসার এখানে 25 পিক্সেল। ওকে, ঠিক আছে। এখন দেখা যাক, আর এটার জন্য কোনো সমস্যা হবে না, অন্যগুলো দেখা যাক। সেভ ড্রাফট,
আমরা কিন্তু এখানে এপিকিউ সেকশনটা ইউজ করেছি এবং স্কিমা হয়েছে। এটা হলো র্যাঙ্ক ম্যাথের স্কিমা। ওকে, এটা এমন আসতেছে। এবার এখানে একটু 20 পিক্সেল আমরা ফাঁকা দিয়েছি, 20 পিক্সেল ফাঁকা দিয়েছি, একটা ভিডিও দিয়েছি এবং আমরা এখানে বুলেট পয়েন্টস ইউজ করেছি এবং ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার্স আমরা এফএকিউ সেকশন ইউজ করেছি। এগুলো কিন্তু স্কিমা, এর আগেই বলেছি, র্যাঙ্ক ম্যাথের স্কিমা। এবং টেবল ইউজ করছি, টেবলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর জন্য কিন্তু এআই আমাদেরকে রেফার করবে। তো চলুন আমরা একটু এখানে চেকলিস্টটা মিলিয়ে আসি। আমরা টাইটেল ট্যাগ ইউজ করছি, ওকে, টাইটেল ট্যাগ ইউজ করছি, মেটা ডেসক্রিপশান ইউজ করছি। মেটা ডেসক্রিপশান কোনটা? মেটা ডেসক্রিপশান হচ্ছে আমরা যখন এটা দেখুন, এটাই কিন্তু মেটা ডেসক্রিপশান, এই যে এই অংশটুকু, হ্যাঁ, মেটা ডেসক্রিপশান ইউজ করেছি। ইমেজ অপটিমাইজ করেছি, আমরা ইমেজটা বের করছি 2 মেগাবাইট ছিল, সেখান থেকে অপটিমাইজ করে আরও ছোট করেছি এবং পরবর্তীতে টাইনি পিএনজি দিয়ে আমরা আরও কম্প্রেস করেছি। তো ইমেজ অপটিমাইজ করেছি, ইমেজ যথেষ্ট ছোট, 1270 বাই 720, কিন্তু যথেষ্ট, মানে ডাইমেনশন বড় হলেও মোটামুটি প্রপার্টিস কম হয়ে আছে। ওয়াল টেক্সট আমরা ইউজ করেছি। ওয়াল টেক্সটটা কিন্তু ইউজ করার নিয়ম হচ্ছে প্রতিটা যে আমরা ইমেজ ইউজ করেছি, ওই ইমেজগুলোর যে ওয়াল টেক্সট আমরা দিয়েছি সেটাই কিন্তু আপনি এখানে দেখিয়ে দিই। যেমন এটার ওয়াল টেক্সট ব্ল্যাক কালার JBL ব্লুটুথ স্পিকার হোল্ডিং ভার্টিক্যালি। তো এটা কিন্তু অথবা কেপ্ট অন হ্যাজ বিন কেপ্ট অন আ রক এমনভাবে দিলেও হতে পারে। তো এটা হলো ওয়াল টেক্সট। আমরা ওয়াল টেক্সটও ইউজ করেছি, টেবল ইউজ করছি, বুলেট পয়েন্টস ইউজ করেছি, এপিকিউ সেকশন ইউজ করেছি, ক্রেডিবল সোর্স লিঙ্ক ইউজ করেছি, অর্থাৎ আমরা রেডিট দিয়েছি ক্রেডিবল সোর্স লিঙ্ক এবং আরেকটা লিঙ্ক দিয়েছি, আউটবাউন্ড লিঙ্ক ইউজ করেছি। ইউআরএল স্ট্রাকচার, আমাদের ইউআরএলটা আমরা দেখি, আমাদের ইউআরএলটা কেমন হবে। এটার ইউআরএল যখন, আচ্ছা, এটা পাবলিশ না করা পর্যন্ত হবে না, দেখি পাবলিশটা আমি করি, পাবলিশ না করা পর্যন্ত এমন আসবে। তো পাবলিশ করি, যদি আমি পরে ডিলিট করে দেবো, এটা আসলে কোনোভাবে জাস্ট ডেমো দেখাচ্ছি। তো চলুন দেখি ইউআরএলটা দেখুন, নিট অ্যান্ড ক্লিন ব্লুটুথ স্পিকার ফর স্মল রুম। এটা কিন্তু ইউআরএল অপটিমাইজ করছে, এখানে কিন্তু 2026 বা এরকম রিভিউ ফ্রি সাইজ এরকম কোনো কথা নাই। সুতরাং ইউআরএল আমরা স্ট্রাকচারটা করেছি, স্কিমা মার্কআপ করেছি, যেটা বলেছি এপিকিউ সেকশন স্কিমা মার্কআপ করেছি, ইন্টারনাল লিঙ্ক করেছি, আমাদের কয়েকটা পেজ ইন্টারনাল লিঙ্ক করেছি। কোর ওয়েব ভাইটালটা আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আসলে অনেক দিন ধরে, এটা 2-3 বছর হাত দেয়নি, জাস্ট সেজন্য ইউজ করছি। গুগল সাইট স্পিড টেস্ট, আচ্ছা, এটা দিয়ে দেখি, আমরা একটু স্পিড টেস্ট করে দেখি। আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কারো সাইট অত্যন্ত ভারী হয়। আমার সাইট দেখি কি অবস্থা, অনেক দিন ধরে সাইট আমি অপটিমাইজ করি নাই, দেখা যাক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে হবে কিন্তু। এটা আসতে একটু সময় লাগবে, আসতে থাক, আমরা ততক্ষণ দেখি। মোবাইল ফার্স্ট, ওটাও কিন্তু কোর ভাইটাল, ওখানে দেখবো অথর বায়ো, এটা দেখাবো, এবং ক্যানোনিক্যাল ট্যাক্স, এইগুলো দেখাতে হবে। তো চলুন আমরা দেখাবো, এবং এরপরে আমরা যেটা বলছিলাম এই অংশটুকু আমরা ফিল আপ করছি কিনা সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো চলুন, অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি, দেখো এটা আমাদের কি রেজাল্ট দেয়। এটা মোবাইলের জন্য 96, বেস্ট প্র্যাকটিস 100%, এসইও 85%, এসইও তো খারাপ মোবাইলে, পারফরমেন্স 87। দেখি ডেস্কটপে কেমন আছে। ডেস্কটপে আমাদের 99, 96, 100, 85। সো এটা ওভারঅল একেবারে খারাপ না, তবে এসইওটা আরেকটু ভালো করতে হবে। কেন এত খারাপ হলো, ওই কিছু আর্টিকেল দিয়েছি, অথবা অনেকদিন দেখি নাই, তো একটু টেস্ট করলে হবে। আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য। এখানে স্পিড ইন্ডেক্সটা 4, এখানে আরও কম আসতে হবে, এখানে 3.83 নিচে আসতে হবে এলসিপি, তাহলে আরেকটু ভালো হতো। এখানে মোটামুটি কিছুটা ঠিক আছে। ইমপ্রুভ ইমেজ ডেলিভারি, এই যে ইমেজটা আমি ইউজ করছি, এই ইমেজটা খুবই খারাপ
করছে, এটা আমাকে আরও ঠিক করতে হবে। 450 এত কেআইবি রিসোর্স, এটা ঠিক করতে হবে। এটার জন্য আমি আলাদা আরেকটা ক্লাস নেব। এই যে এই ইমেজটাও ঠিক করতে হবে, এই ইমেজটাও ঠিক করতে হবে। এই যে ইমেজগুলো দেখছেন এই ইমেজগুলো আমার ঠিক করতে হবে। তো এই ইমেজগুলো নতুন করে ঠিক করার পরে রেন্ডার ব্লকিং রিকোয়েস্ট কোথা থেকে আসছে, জেস এগুলো ঠিক করতে হবে। এলসিপি কোথা থেকে সমস্যা হচ্ছে, ফেচ প্রায়োরিটি এই ইমেজটার জন্য, নেটওয়ার্ক ডিপেন্ডেন্সি ট্রি এগুলো। যাক, এটার জন্য আলাদা আরেকটা ক্লাস আমাদের করতে হবে। এটার ভিতরে এটা আনা যাবে না, কারণ এটার জন্য আরও অনেক টাইম লেগে যাবে। তাছাড়া রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্টগুলো আমাদের কোথায় কোথায় আরও ঠিক করতে হবে সেগুলো এখানে দেখাচ্ছে। আমাদের এগুলো বাদ দিয়ে দিতে হবে। এনেবল ডিলে, এটা যদি আমরা এনেবল করি তাহলে হয়তো চলে যাবে, বাট আপাতত আমরা করতেছি না। তো মোবাইলের ক্ষেত্রে ঠিক আছে কিনা সেটাও আমরা দেখব। এখানে কি বলছে যে মোবাইল ফার্স্ট, মোবাইলের জন্য আমরা যেটা আর্টিকেল পাবলিশ করছি এটা মোবাইলের জন্য ঠিক আছে কিনা দেখি। এখানে 3টা ভার্সন থাকবে, ট্যাবলেট, মোবাইল এবং ডেস্কটপ। তো চলুন মোবাইলে ঠিক আছে কিনা, মোবাইলে কেমন দেখাবে। আমাদের সাইটটা যদি ভেঙে যায় বা এমন যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু দেখুন মোবাইল প্রতিটা সুন্দরভাবে আসছে। এখানে এই যে এটার জন্য কিন্তু হালকা ফাঁকা দেখা যাচ্ছে, এই যে স্ক্রল করতেছে, এর জন্য প্রতিটা টেবল কিন্তু সবই সুন্দরভাবে আসতেছে, কোনোটা কিন্তু ভেঙে যাচ্ছে না। তো যদি এরকম ভেঙে যেত তাহলে আমাদের এটা অপটিমাইজ করতে হতো। দেখি ট্যাবলেটের জন্য ঠিক আছে কিনা, ট্যাবলেটের জন্যও ঠিক আছে, আমাদের খুবই সুন্দর দেখাচ্ছে, এবং ডেস্কটপের জন্য তো ঠিক আছেই। প্রতিটা আমাদের দেখতে হবে মোবাইলে কোনো পেজ ভেঙে যাচ্ছে, কোনোটা আসতেছে কি না আসতেছে, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। তো ঠিক আছে, মোবাইলটাও ঠিক আছে। এবং অথর বায়োটা আমাদের কি করতে হবে, দেখুন অথর বায়োটা আমাদের তো ওকে, কোথায় যাব, আমাদের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা যদি আমরা ইউজ করি তাহলে দেখি এখানে দেওয়া আছে কিনা, অথবা সিম্পল অথর বক্স, হ্যাঁ এটা দেওয়া আছে। আমরা যদি এটা অ্যাক্টিভেট করে নিই, দেখি আমরা এটা কনফিগার করে নিই, এটা ঠিক আছে কনফিগার। এবার আমরা যাব কোথায়, আমাদের অল ইউজার, আপাতত আমি এটা টেকপিকেতে আছি। তো এখানে মনে করুন আমি যদি এখানে ইউজ করি তাহলে আমি একটা ইমেজ ইউজ করতে পারবো। এখানে যদি আমি একটা ইমেজ দিই, আপলোড ইমেজ, আমি যে কোনো একটা ইমেজ, মনে করুন যে এই ইমেজটা দিলাম, আমার ছবি এখন দিচ্ছে না আপাতত, এই ইমেজটা যদি, তাহলে এই ইমেজটা দেখবে। আমি যদি কোনো স্কিমা ইউজ করতে চাই স্কিমা দেওয়া যাবে। তবে আপাতত এই পর্যন্ত দেখি। আপডেট প্রোফাইল, এখন প্রোফাইল দেখায় কিনা তা তো জানি না, প্রোফাইল দেখাবে কিনা, আমি দেখি কোনো একটা, এই যে এখানে যদি আমার ছবি দেওয়া হতো তাহলে কিন্তু আমার ছবি, এখানে সোশ্যাল লিঙ্কগুলো আমি ইউজ করতে পারবো। আর এখানে যেটা আমি সিম্পল জাস্ট লিখে দিয়েছি সেটা জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য। আপনাদেরটা যখন তৈরি করবেন তখন খুবই অ্যানালাইজ করে খুবই ভালোভাবে ইন্টারেস্টিং এবং এনগেজ যেন হয় সেটার উপরে খেয়াল করে আপনারা কিন্তু এগুলো করবেন, তাহলে খুবই ভালো হবে। আর হচ্ছে তাহলে প্রোফাইল এটা কিন্তু দিতে হবে। এটা দিলে এটা আসলে এখন এইও জিও এগুলো ভেরিফাই করার জন্য বা ট্রাস্ট ওয়ার্দিনেস সৃষ্টি করার জন্য ইএটির জন্য এগুলো চাই, যে আসলে এই অথরটা আছে ঠিক আছে কিনা, বা ছবি দিলে দেখতে পারে, যাচাই করতে পারে। এবং ক্যানোনিক্যাল ট্যাগটা আসলে কি, এটা আপনারা হয়তো জানেন অলরেডি। ক্যানোনিক্যাল ট্যাগস যেমন আমি মনে করুন যে এটা না, ওটা তো অথর বায়োটা গেল, ক্যানোনিক্যাল ট্যাগসটা, আচ্ছা মনে করুন একটা পোস্ট, সিম্পল ক্যানোনিক্যাল ট্যাগস, এখানে আমি একটু লিখে রেখেছিলাম যে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন এই যে এটা এখানে হলো প্রথম 3টা ইউআরএল এখানে দেওয়া আছে। তা কথার কথা আমি জাস্ট এগুলো এক্সাম্পল, তাজ.com অরিজিনাল, এটা একটা পেজ। আবার তাজ.com অরিজিনাল, এখানে ইন্টারগ্রেশন মার্ক ইউটিএম আন্ডারস্কোর সোর্স, এটা বুঝতে পারছেন। আর একটা হচ্ছে তাজ.com অরিজিনাল ইন্ডেক্স। তার মানে এই পর্যন্ত কিন্তু আমার লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কের পরে আরও কিছু এক্সটেনশন এই দুটাতে হয়ে গেছে। মনে করুন এরকম 5টা আমার পেজ আছে বা এরকম 5টা। তো আমার
মানে গুগল তো অথবা যে কোনো সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না যে কোনটাকে সে র্যাঙ্ক করাবে, মানে কোনটাই সে সঠিক আছে। তো সেক্ষেত্রে সে কী করবে, সে মেইন, আপনাকে কিন্তু মেইনটাই দিয়ে দিতে হবে। মনে করুন আমাদের এই মুহূর্তে যে যেটা আমরা পাবলিশ করলাম, কোনটা পাবলিশ করলাম, না 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 কোনটা পাবলিশ করলাম, ব্লুটুথ স্পিকার, এটা আচ্ছা আচ্ছা এটা পাবলিশ করলাম তাই না। তো এটাতে আমরা মনে করুন যে এটাই যদি এমন আসে যে এটা যদি আর একটা আসে যে HTML আন্ডারস্কোর ইন্ডেক্স আন্ডারস্কোর HTML এমন হবে। আচ্ছা যেটা হোক, আপনি বুঝতে পারলে হলো। আরেকটা যখন আমি দিব যে এখানে আমি লিখলাম যে UTM টু ABCD, যা হোক এমন হলো। তো আমার দরকার এটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক, আর এই দুটাও পেজ ক্রিয়েট হয়ে আছে। তো এখন সার্চ ইঞ্জিন বুঝতে পারতেছে না যে কোনটাকে সে র্যাঙ্ক করাবে আর কোনগুলোকে সে প্রায়োরিটি দিবে না, কোনটাকে প্রায়োরিটি দেবে আর কোনটাকে। তো আমাদের এটা হচ্ছে মেইন। তাহলে কি করব, আমরা যখন কোন একটা এই পোস্টে আমরা এডিটে চলে গেলাম, তো এই ক্ষেত্রে আমাদের ক্যানোনিক্যাল কিভাবে হবে, ক্যানোনিক্যালটা আমাদের এখানে আসতে হবে। সরি কোথায়, এই যে এখানে আসতে হবে। এখানে কিন্তু একটা এই যে ক্যানোনিক্যাল, তাহলে এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমার যদি মনে হয় যে এটাই হচ্ছে আমার একেবারে মেইন, তাহলে এটা কপি করে আমি ওখানে দেবো। যদি মনে হয় যে এটাই আমার মেইন, এটাই গুগল আমাকে র্যাঙ্ক করাতে হবে, তাহলে এটা দেবো। আর যদি মনে হয় এটাই মেইন, তাহলে আমি এটাকে ক্যানোনিক্যাল ট্যাক্সে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে গুগল কনফিউজড হবে না এবং ক্যানোনিক্যাল যেটা রিয়েল সেটাকে গুগল এখানে র্যাঙ্ক করাবে। সুতরাং ক্যানোনিক্যাল সম্পর্কেও কিন্তু আমাদের অত্যন্ত ধারণা থাকতে হবে এবং জানতে হবে। এখন আমরা তো এইগুলো সবই সুন্দরভাবে ঠিক করলাম যে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ অপটিমাইজেশন, ওয়ার্ড টেক্সট, টেবল, বুলেট পয়েন্টস, এফএকিউ সেকশনস, ক্রেডিবল সোর্স লিঙ্ক, ইউআরএল স্ট্রাকচার, স্কিমা মার্ক, যাই হোক আর পড়ছি না। তো দেখুন আমরা যেগুলো লিখেছিলাম 6টা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, সেগুলো প্রাইমারি কিওয়ার্ড দেখেছি, এলএসআই কিওয়ার্ডগুলো আমরা খুঁজেছি। এলএসআই কিওয়ার্ড, আচ্ছা এটা কিন্তু আপনি যদি না পান তাহলে কিন্তু ওই মেইন কিওয়ার্ডটা লিখে আপনি যখন চ্যাটজিপিটিকে লিখবেন যে গিভ মি সাম এলএসআই কিওয়ার্ড রিলেটেড টু দিস সিট কিওয়ার্ড, তখন কিন্তু এলএসআই কিওয়ার্ডটা আপনার দিয়ে দেবে। এবং তাছাড়াও গুগলে যখন আপনি মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, তখন কিন্তু এর পাশাপাশি আরও যে কিওয়ার্ডগুলো দিবে, আচ্ছা এখানে বাংলাদেশ আসছে, তখন আপনার ভিপিএন অ্যাড চালু করে এখানে কিন্তু সেই টার্গেটেড কান্ট্রিটা আপনার দিয়ে নিতে হবে, তাহলে সেখানে তেমন আসবে। যেমন ব্লুটুথ স্পিকার প্রাইস ইন ইউএসএ, ব্লুটুথ স্পিকার প্রাইস ইন জার্মানি বা ইউকে অথবা অস্ট্রেলিয়া, হ্যাঁ এভাবে কিন্তু আসবে যদি আপনি ভিপিএন অ্যাড করে নেন। কারণ আমরা তো সেই জায়গা নেই, এখন আমি বাংলাদেশে বসে ইউএসের ভিপিএন ইউজ করতেছি। আচ্ছা যাই হোক এটা বুঝতে পেরেছি। তো যেটা বলছিলাম যে এলএসআই কিওয়ার্ড এবং সার্চ ইন্টেন্ট, ও হ্যাঁ সার্চ ইন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপরে আমার ভিডিও আছে দেখে নেবেন। সার্চ ইন্টেন্টটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যদি সার্চ ইন্টেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ক্লিক নাও আসতে পারে, সিটিএ যদি ঠিক না, অথবা সার্চ ইন্টেন্ট যদি দেখাচ্ছে আপনি নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে লিখছেন, আপনি ভাবছেন যে ট্রাফিকে আসতে হবে, ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য এক্সপেক্ট করতেছেন, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আপনি একটা বাইং কিওয়ার্ড নিয়ে লিখতেছেন, সেটা আপনি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড লিখে ফেলতেছেন। শুধু ইন্টেন্টটা বুঝতে হবে যে আমি কোন ইন্টেন্টে ইউজাররা এই আর্টিকেল থেকে বা এই কন্টেন্ট থেকে কী বেনিফিট পাবে। আচ্ছা তারপরে টাইটেল আমরা ইউজ করেছি, ইউআরএল, এখানে এসইও টাইটেল ইউজ করছি, আমরা ইউআরএল অপটিমাইজ করেছি, মেটা ডেসক্রিপশন লিখেছি, H1 থেকে H4 পর্যন্ত আমরা ইউজ করেছি, 3-4 পর্যন্ত ইউজ করেছি, এবং প্রাইমারি কিওয়ার্ড আমরা প্রথমে দিয়েছি, শেষে দিয়েছি, মিডিয়া দিয়েছি, আমরা ওয়ার্ড টেক্সট ইউজ করেছি, ইমেজ ইউজ করেছি, আমরা ভিডিও ইউজ করছি, আমরা ইমেজ কম্প্রেস করেছি,
হ্যাঁ, ডাব্লিউপি ফরম্যাটে দেওয়া ভালো, বাট আমরা ডাব্লিউপি ফরম্যাটে দেয়নি, জেপেগে দিয়েছি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে পিএনজি এবং জেপেগে দিই, তবে যখন অপটিমাইজ করি তখন ডাব্লিউপিতেও মাঝে মাঝে স্মাশ অথবা কিছু কিছু এসিও অপটিমাইজার এরকম কিছু টুল দিয়ে যখন অপটিমাইজ করি তখন ভিডিও দিয়েছি, এমবেড করেছি। তারপরে লিঙ্কিং স্ট্র্যাটেজির মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করেছি, আউটবাউন্ড লিঙ্ক করেছি, ক্রেডিবল সোর্সেস অ্যাড করেছি, উইকিপিডিয়া ফোর্স অথবা আমরা ওখানে রেডিট অ্যাড করছি এবং আরেকটা কোন একটা ভালো পেজকে আমরা ওখানে অ্যাড করেছি। আচ্ছা, অ্যাডভান্সড এসইও এলিমেন্টসের মধ্যে আমরা এপিকিউ সেকশন, স্কিমা অ্যাড করছি, টেবল অফ কন্টেন্টস অ্যাড। আচ্ছা আচ্ছা, টেবল অফ কন্টেন্টস কিন্তু আমাদের ইউজ করা উচিত। দেখি আমার এখানে টেবল অফ কন্টেন্টস দেওয়া আছে এখানে, জাস্ট হোল্ড অন আ সেক প্লিজ। প্লাগইনসের ভিতরে দেখি টেবল অফ কন্টেন্টস, টেবল অফ কন্টেন্টস, টেবল অফ কন্টেন্টস না, টেবল অফ কন্টেন্টস প্লাস, তার মানে টেবল অফ কন্টেন্টস ইউজ করা হয়েছে। যখন আমরা দেখি এটা টেবল অফ কন্টেন্টসটা আছে কিনা এখানে, টেবল অফ কন্টেন্টটা এখানে নাই, তাহলে টেবল অফ কন্টেন্টটা আমি ঠিক করে দেব। আপনারা এরকম টেবল অফ কন্টেন্ট একটা ইউজ করতে পারেন। কোথায় গেল প্লাগইন? টেবল অফ কন্টেন্টটা আপনারা এখান থেকে আমার মতে এমন ইউজ করতে পারেন, তাহলে ভালো হবে। এটা শো মেইন অপশনস। আচ্ছা, এটা আসা উচিত, আমি পরে ঠিক করতেছি। এখানে টেবল অফ কন্টেন্টটা আসা উচিত। আমি কত প্যারার পরে দিয়েছি আল্লাহ জানে। তো টেবল অফ কন্টেন্ট এখানে ফার্স্টে চলে আসার কথা। টেবল অফ কন্টেন্ট ফার্স্ট প্যারার পরে শো ওয়েন পোস্ট পেজ কন্টেন্টস, দেখি এখন আসে কিনা। না, এখনও আসেনি। আচ্ছা, যাই হোক, আমি ওটা পরে ঠিক করে নিচ্ছি। আপনারা অবশ্যই টেবল অফ কন্টেন্ট একটা ইউজ করবেন। তো এক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলিনেস তো আমরা দেখালাম যে ট্যাব এবং মোবাইল এবং ডেস্কটপ তিনটাতে আমাদের একটু খুব ভালো কাজ করতেছে। আর আমরা প্রতিটাই কিন্তু শর্ট প্যারাগ্রাফ দিয়েছি, কোনো লং প্যারাগ্রাফ ইউজ করে নাই। যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেখানে বোল্ড আইটালিক ইউজ করেছি, বিশেষ করে লিঙ্কগুলোতে কালার ইউজ করেছি এবং কোটস ইউজ করার দরকার ছিল। কোটসটা আসলে তা দেখানো হয়নি, কোর্স ইউজ করার দরকার ছিল। তো মোটামুটি এইগুলো যদি আমরা করি তাহলে একটা পেজ খুব ভালোভাবে যত্ন সহকারে যদি এভাবে ইমেজ অপটিমাইজেশন সহ সব কিছু স্কিমা মার্কআপ করা হয়, তাহলে আই হোপ এআই সহ যে কোনো সার্চ ইঞ্জিন আমাদেরকে খুঁজে পাবে। আর এরপরে যে জিনিসগুলো আমরা ভুল করি, যে হোয়াট টু ডু আফটার পাবলিশিং আ পোস্ট, আমরা কোনো পোস্ট পাবলিশ করার পরে আমাদের কী করতে হবে, 2 থেকে 3 দিন কোনো পোস্ট পাবলিশ করার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে ইন্ডেক্স হয়ে যায়। যদি ইন্ডেক্স না হয় তাহলে আমাদেরকে দেখতে হবে, কিভাবে দেখতে হবে এখানে আমরা লিখব SITE সাইট ক্লোন। এটাকে যখন আমরা এন্টার দেব তখন এটা ইন্ডেক্স হয়নি। যদি এটা ইন্ডেক্স হতো তাহলে আমি অন্য একটা আর্টিকেল দেখিয়ে দিই, যেমন ইন্ডেক্স যদি হতো তাহলে আচ্ছা, যেমন এটাই যেহেতু, আচ্ছা আমারটাই দেখাই। দেখি এটা ইন্ডেক্স আছে কিনা। আমরা একই ফর্মুলা দেখব সবসময়। ইন্ডেক্সটা চেক করার জন্য এভাবে চেক করতে SITE ক্লোন। যখন ইন্ডেক্স থাকবে তখন কিন্তু আপনার তার মানে এটা গুগলে ইন্ডেক্সড আছে। আর আগেরটা কিন্তু গুগলে ইন্ডেক্স নাই, এটা দেখাই যাচ্ছে। এই যে এটা কিন্তু গুগলে ইন্ডেক্স নাই। আর যখন থাকবে তখন এইভাবে আপনার এটা দেখাবে, ঠিক আছে। না থাকলে এখানে ইউর সার্চ, তারপরে ডু ইউ এগুলো আসবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ইন্ডেক্স না হলে আমরা আর ইন্ডেক্স যদি না হয় তাহলে ইন্ডেক্স রিকোয়েস্টটা আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ, দেখা যায় 4 দিন বা 5 দিন পরে আপনার যদি ইন্ডেক্স না হয় তাহলে ইন্ডেক্স রিকোয়েস্টটা আমরা কিভাবে পাঠিয়ে দেব। আপনি এখানে যাবেন,
এখানে টেক পিকিতে যাবেন বা যেটা আপনার, তখন এখানে মনে করুন যে এটা আমি আসলে পাঠাতে চাচ্ছি না, কারণ এটা আমি ডিলিট করে দেব জাস্ট দেখানোর পারপাসে। এটা খারাপ একটা হবে। এটা দিয়ে আপনি এখানে দিবেন, তারপর রিট্রিভিং ডেটা, এরপরে টেস্ট লাইভ ইউআরএল এটা দিবেন। এটা 1 মিনিট 1.5 মিনিট মতো সময় নেবে। তারপরে এটা যখন আপনার গুগলে শো করবে একটা পেজ আসবে, তারপরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটা আপনি দিয়ে দিলে মোটামুটি আপনার ইন্ডেক্স হয়ে যাবে। আমি এটা দিচ্ছি না কারণ এটা আমি ডিলিট করে দেব। আচ্ছা, আর হচ্ছে আমাদের পারফরমেন্স মনিটর করতে হবে। এটা ইন্ডেক্স হওয়ার পরে আসলে কোথাও র্যাঙ্ক করতেছে কিনা আমাদের সার্চ দিতে হবে, অথবা উবার সাজেস্ট বা যে কোনো এইচরেপ অথবা এসিএম রাশ দিয়ে আমরা টেস্ট করব যে আসলে এটা র্যাঙ্ক হচ্ছে কিনা এবং র্যাঙ্ক হলে কত দূরে আছে। যদি বেশি দূরে থাকে তাহলে সেখান থেকে আরও আমাদের এটা অপটিমাইজ করতে হবে, আরও আপডেট করতে হবে, আস্তে 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 সামনে আসবে। আমাদের মোট কথা ভ্যালু বাড়াতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আমরা লিখব ইউজারের জন্য, অর্থাৎ কোনো একটা ইউজারের প্রবলেম পড়েছে, সে প্রবলেমটা থেকে তাকে কিভাবে সলিউশন দেওয়া যায় সেই সলিউশনের জন্যই কিন্তু আমরা কোনো কন্টেন্ট লিখব। আর যখনই কোনো ইউজার সলিউশন পাবে, এআই এবং সার্চ ইঞ্জিনগুলো সেগুলোকে প্রায়োরিটি দেবে এবং আস্তে 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 টপ অফ দ্য লিস্ট করে দিবে। সুতরাং আমাদের টার্গেট থাকবে কিভাবে আমরা সর্বোচ্চ ভ্যালু অ্যাড করতে পারি। যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, মনে করুন কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে লিখলাম, তার দাম লিখতে হবে, দাম লিখলাম না ওইভাবে আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম চলে গেল না, আমাদের দামটা লিখে দিতে হবে, প্রোডাক্টের কালার লিখতে হবে, প্রোডাক্ট কতদিন পর্যন্ত চলেছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লিখতে হবে, প্রোডাক্টটা ইউজ করা হয়েছে কি না, বা প্রোডাক্টের লংজিভিটি কেমন, প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে, অ্যাভেলেবিলিটি কেমন, মানে সব কিছু মিলে একটা প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্স যদি ওখানে অ্যাড করে দেওয়া যায়, তাহলে গুগল এবং সার্চ ইঞ্জিনগুলো এবং এআই মডেলগুলো অনেক অনেক বেশি এটা পছন্দ করে এবং তখনই রেফার করে। যে যখন এরকম ফ্রেশ কোনো ডেটা পায় বা একেবারে ট্রাস্টওয়ার্দি কোনো ডেটা পায়, তখন কিন্তু এটা অন্য ইউজারের কাছে এটা রেফার করে। সুতরাং এগুলোর দিকে আমরা অত্যন্ত খেয়াল রাখবো। এই যুগে মেইনলি আমরা ওই 2012-14 মতো কন্টেন্ট লিখে প্রথমে একটা লিঙ্ক, শেষে একটা লিঙ্ক, মাঝখানে H2-তে একটা মেইন কিওয়ার্ড, H3-তে টেবল, শুধু এভাবে দিলে হবে না। এখানে যেটা ভ্যালু দেয় এআই, সার্চ ইঞ্জিন এবং এআই, সেটা হলো প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি সেটুকু কতটুকু অ্যাপ্লাই করতে পারলাম, আমি কতটুকু ইউজারে ভ্যালু দিতে পারলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেটা করলাম তার সবচেয়ে সার কথা হচ্ছে ইউজারকে ভ্যালু দেওয়া। আমাদের রোবট বা সার্চ ইঞ্জিন ক্রলিংয়ের জন্য বা ইন্ডেক্সিংয়ের জন্য বা র্যাঙ্কিংয়ের জন্য আমাদের এটা লেখা যাবে না। আমরা যদি রিয়েলি ভ্যালু দিতে পারি তাহলে আমাদের কন্টেন্ট উপরে আসবেই। হ্যাঁ, এর পাশাপাশি কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করে আমাদের কিছু লিঙ্ক অ্যাড করতে হবে। সেখানে আমি শুধুমাত্র গেস্ট পোস্ট, কন্টেক্সচুয়াল লিঙ্ক, এই দুই তিন চার ধরনের লিঙ্ক ছাড়া আমি ওই আগের মতো বুকমার্কিং বা ব্লগ কমেন্ট বা ব্লগ পোস্ট, এরকম পিপিটি ভিডিও, এইগুলো আসলে আমার মনে হয় না চলে। আর এইগুলো এখন আমার মনে হয় যে চলে না, মনে হয় কি এগুলো চলে না। যদি করতে হয় কিছু গেস্ট পোস্ট করতে হবে, খুব ভালো হাই কোয়ালিটি, হাই রিলেভেন্ট কোনো পেজে আমাদের গেস্ট পোস্ট করতে হবে এবং যদি পারা যায় তো লিঙ্ক নেওয়া যেতে পারে, এমন আর কি। তো এমনভাবে রিসার্চ করে যদি নেওয়া হয় ইনশাল্লাহ অবশ্যই সামনে আসবে আর ভালো কিছু হবে। এখানে আমাদের আর কোনো কিছু ভুলে যাচ্ছে কি না, না আর তেমন কোনো কিছু বলার নাই। এখানে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অথবা আমি যদি কোনো স্কিপ করে যাই, আসলে লং ভিডিও হয়ে গেল, যদি স্কিপ করে যাই তাহলে আমরা সবাই মিলে সেটা আলোচনা করব, অথবা আমার যদি কোথাও আরও কোনো অ্যাড করার দরকার থাকতো তাহলে সেটাও বলবেন, তাহলে আমরা সবাই মিলে শিখবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা অফ পেজ এসইওতেও আস্তে আস্তে যাবো। অফ পেজ এসইওতে খুব বেশি বলার কিছু নেই, আমি শুধু গেস্ট পোস্ট, কন্টেক্সচুয়াল লিঙ্ক অথবা এরকম কিছু 2-3টা ক্লাস অথবা 3-4টা ক্লাস হবে, তারপরে টেকনিক্যাল এসইও এবং তারপরে লোকাল এসইওতে চলে যাব। তো অন পেজ এসইও মোটামুটি এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।